This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH ফিল্ম ঠোঁটকাটা স্পেশাল নিয়ে প্রথমেই দেখে নিন টপ 10 ব্রেকিং। দেখুন, 1 নম্বর ব্রেকিং, নীতি আয়োগের বৈঠক বয়কট মমতার। মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে গেলেন না। 2 নম্বর, কাল সর্বদলীয় বৈঠক ডাকলেন মোহাম্মদ ইউনুস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা। 3 নম্বর ব্রেকিং, বালুচিস্তানে সাংবাদিককে খুন পাক পুলিশের। কিভাবে খুন? রাত 3টের সময়। পরবর্তী ব্রেকিং দেখুন, রাত 3টে সাংবাদিকের বাড়িতে হানা এবং গুলি করে খুন পরিবারের সদস্যদের সামনেই। 5 নম্বর, এবার গুজরাট এটিএসের জালে পাক চর। এবার গুজরাট এটিএসের জালে পাক চর। 6 নম্বর ব্রেকিং, স্বাস্থ্যকর্মী সহদেব সিং গোহিল গ্রেফতার। গুজরাট অ্যান্টি টেরর স্কোয়াড অ্যারেস্ট করেছে। বিএসএফ এবং নৌসেনার ছবি পাঠাতো পাক এজেন্টকে, আইএসআই এর এজেন্টকে। 7 নম্বর ব্রেকিং, বরাত বাতিলের ফল ভুগবে ঢাকা। বরাত বাতিলের ফল ভুগবে ঢাকা। গার্ডেন রিচ শিপ বিল্ডার্সকে যুদ্ধজাহাজ তৈরির বরাত দেওয়া ছিল, সেই বরাত তারা মাঝপথে বাতিল করেছে, প্রায় 180 কোটি টাকার বরাত। ভবিষ্যতে জাহাজ তৈরির বরাত নেবে না ভারত, এটা প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। 9 নম্বর, গুজরাটে পাক অনুপ্রবেশকারীকে গুলি বিএসএফের। গুজরাটে পাক অনুপ্রবেশকারীকে গুলি বিএসএফের। 10 নম্বর, কনস্টেবলের উর্দি চুরি গ্রেফতার সিভিক। কনস্টেবলের উর্দি চুরি করে, অর্থাৎ ছদ্মবেশে একজন সিভিক ভলান্টিয়ার, সে একজন পুলিশ কনস্টেবল সেজে এক জায়গায় দাদাগিরি করেছে। এক ভদ্রলোক অভিযোগ করেন, সেই অভিযোগের ভিত্তিতে দেখা যায় এই অভিযোগ সত্য প্রমাণ হয় এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে। দেখলেন টপ 10 ব্রেকিং। लेकिन पाकिस्तान एक बात भूल गया, अब मां भारती का सेवक मोदी यहां सीना तान कर खड़ा है। पाकिस्तान को रात के अंधेरे में दिन का उजाला दिखाई है। मोदी का दिमाग ठंडा है, ठंडा रहता है, लेकिन मोदी का लहू गर्म होता है। ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। जो कुछ भी हुआ वह सिर्फ एक ट्रेलर मात्र था। 100 किलोमीटर अंदर घुसकर पहली बार हमारी सेना ने पाकिस्तान को जमीन दिखाने का पराक्रम किया है। जब भी सही समय आएगा तो हम पूरी पिक्चर भी दुनिया को दिखाएंगे। मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। যুদ্ধ, আচ্ছা বলুন তো, যুদ্ধ কত রকমের হয়? জীবন যুদ্ধ আমাদের রোজ লড়তে হয়। তারপর এই যে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়ে গেল, মানে আধা যুদ্ধ পরিস্থিতি, যে যুদ্ধের সময় ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে পড়ায় বন্দী হয়েছিলেন বিএসএফ জওয়ান রিশরাজ ছেলে পূর্ণাম সাউ, তিনি বাড়ি ফিরেছেন। আর বাড়ি ছেড়ে জাপানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রের পাঠানো সর্বদলীয় দলের প্রতিনিধি হিসেবে তিনি এখন বিদেশ বিভুঁইয়ে সেখানকার মানুষকে বোঝাচ্ছেন पाकिस्तान कतटा भयंकर। अब सारे दुनिया में हम जाके ये फोटोज दिखाने वाले हैं टू एक्सपोज द एक्चुअल फेस ऑफ पाकिस्तान। টার্চিং করে তো ওরা ইয়ে বলেছে কি ওখানে আমাদের কুকুর মতন খাওয়া দিত, সবসময় চোখ বন্ধ করে রাখতো, তারপরে বারস পর্যন্ত করতে দেয় না, খাওয়াতে আলাদা, জল চাইলে ওই রকম জল দেয়। যে ওদের সিস্টেম যা পাকিস্তানে আছে সেটা ব্যবহার করেছে, ইন্ডিয়া মতন ব্যবহার করিনি, একটা সৈনিক মতন ব্যবহার করিনি।
ওরা মানে কুকুরের মতন ব্যবহার করেছে। Pakistan needs to be taught a lesson in the language they understand. আমাদের বিরুদ্ধে যা হয়েছে আমার সঙ্গে ওটা আমি জানি, যখন সামনে আসবে পাকিস্তানটা তখন আমাদের দেখব কি করা যাবে, ওই সময় তখন আমাদের ওরকমই ব্যবহারটা করব। If terrorism is a rabid dog, Pakistan is a wild handler. So we will not bow down before them. আরও যুদ্ধ আছে, যুদ্ধকে জড়িয়ে নিয়েই যুদ্ধ, রাজনীতির যুদ্ধ, ভোটের যুদ্ধ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর আজ ওই রাসবিহারী বসুর সমাধিস্থলে আজ গেলেন আমাদের ভারতবর্ষের যিনি ওখানে অ্যাম্বাসেডার আছেন শ্রী জর্জ, তার সঙ্গে গেলেন সাংসদ সঞ্জয় কুমার ঝা, জেডিইউ এমপি এবং কংগ্রেসের সালমান খুরশিদ। আরে বাংলায় তো পথ দেখালো। এতদিন ধরে নাকি ওখানে প্রধানমন্ত্রী গেছেন জাপানে, ভারতবর্ষের সরকারের বিভিন্ন মন্ত্রীরা গেছেন, কারুর তো মনেও হয়নি যে রাসবিহারী বসু স্বাধীনতা সংগ্রামে তার কি অবদান। গতকাল টোকিওতে রাসবিহারী বসুর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকেই হাতিয়ার করে বাঙালিয়ানার হাওয়া তুলতে নেমে পড়েছিল তৃণমূল কংগ্রেস। ভোট আসছে তো, এ সময় 1 ইঞ্চি জমিও কাউকে ছাড়া যায় না, মানে প্রতিপক্ষকে ছাড়া যায় না। পূর্ণামের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। जय हिंद सर, सब बढ़िया सर। कि हमारे रक्षा मंत्री, गृह मंत्री और हमारे श्री नरेंद्र मोदी जी जब तक है तो हमारा वतन के खिलाफ, हमारे भारत के खिलाफ जल्दी कोई कुछ कर नहीं पाएगा। मोदी जी है तो मुमकिन है। अच्छा रहिए भैया, ठीक है, नमस्ते नमस्ते, जय हिंद जय हिंद कला, भारत माता के जय। ठीक है। যুদ্ধ বলে যুদ্ধ, এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি তুলেছেন। তিনি লিখেছেন, জাতীয় স্বার্থে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তৃণমূল সবসময় দৃঢ়ভাবে কেন্দ্রের পাশে আছে। প্রতিনিধি দল নিরাপদে দেশে ফিরে আসার পরে সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানাচ্ছি। এরপরেই মমতা লিখেছেন, আমি বিশ্বাস করি সাম্প্রতিক সংঘাত ও পরিস্থিতি জানার অধিকার সবার আগে এই মহান দেশের মানুষের, অন্য যে কারো আগে। পোস্টে মমতা বিফোর এনিওয়ান এলস, মানে অন্য যে কারো আগে, এটা লিখেছেন ইংরেজি ক্যাপিটাল হরফে, মানে এটাকে স্ট্রেস দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। মমতা পোস্টে তার কোনো ব্যাখ্যা দেননি তিনি কি ভারত পাক সংঘাতের আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার দিকেই ইঙ্গিত করেছেন। মমতা তার পোস্টে স্পষ্টই দাবি তুলেছেন, সংসদের বিশেষ অধিবেশন ডেকে দেশবাসীকে সব জানানো হোক। মুখ্যমন্ত্রী সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি তুলতেই বিরোধী দলনেতা তুললেন আর এক দাবি, বিধানসভার অধিবেশন ডাকার দাবি। বিরোধী দলনেতা লিখেছেন, মুর্শিদাবাদ জেলায় হিন্দু বিরোধী সাম্প্রদায়িক হিংসার বিষয়ে আলোচনা ও সমাধানের জন্য কেন বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে না। সঙ্গে একগুচ্ছ অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। দেখুন, একেই বোধহয় বলে শেয়ানে শেয়ানে টক্কর, বুনো ওল বনাম বাঘা তেঁতুল। মুখ্যমন্ত্রী সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি তুলতেই বিরোধী দলনেতা তুললেন বিধানসভার অধিবেশন ডাকার দাবি। বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী। আমি মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীর নাম একসাথে উচ্চারণ করতে রাজি নই। শুভেন্দু আমাদের পার্টির একজন জুনিয়র সদস্য ছিল। শুভেন্দু কি বলেছেন আর মমতা কি বলেছেন এটা পাশাপাশি রাখা যায় না। মমতা ব্যানার্জি অনেক বড় নেত্রী, অনেক আগে এগিয়ে গিয়েছেন, উনি কি বলছেন তার কোনো গুরুত্ব নেই। যদি দেশের ব্যাপারে কথা হয়, মোদি বলুক, অমিত শাহ বলুক, জেপি নাড্ডা বলুক, শুভেন্দু নয়। আমাদের সামনে বিধানসভা সেশনটা বসবে, তাদেরকে তো প্রথমে বিধানসভায় উপস্থিত থাকতে হবে, তবে তো প্রশ্নটা করবেন।
তারা তো বিধানসভায় উপস্থিতই থাকেন না, বয়কট করেন, তারা রাজ্যের উন্নয়নের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। মমতা ব্যানার্জির যে দাবি সেটা তো আমাদের দলের দাবি বটেই, গণতান্ত্রিক দাবি। মুখ্যমন্ত্রী অপারেশন সিন্দুর নিয়ে পার্লামেন্টের আলোচনা চেয়েছেন, এই কথাটা এইভাবে আটাটাই ভুল। কেন ভুল? পাহেলগাঁওয়ের ঘটনার পর এবং তারপরে সবাই যখন সর্বদলীয় বৈঠক করে বলল আমরা সরকারের পাশে আছি এবং কি কাণ্ডটা হয়েছে, কি ঘটনাটা ঘটেছে, কেন ঘটনাটা ঘটেছে, ইন্টেলিজেন্স ফেইলিয়ার কোথায়, ল্যাপস কোথায়, পার্লামেন্টে আলোচনা হওয়া উচিত, কারণ মানুষের জানার অধিকার আছে। কিন্তু আমরা বলেছি অনেক আগে, মমতা ব্যানার্জি তখন তো বলেনি, আমরা বলেছি, অন্য দল বলেছে, কংগ্রেস বলেছে, মমতা ব্যানার্জি চুপ করে বসেছিলেন। হঠাৎ তার এখন মনে হয়েছে পার্লামেন্টের অধিবেশনে এবং পার্লামেন্টের অধিবেশনের বাইরে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং ভারতের নীতি নিয়ে অনেক প্রশ্ন উঠছে, সেগুলো আপনারা দেখবেন, অপেক্ষা করুন, পিকচার আবি বাকি হ্যাঁ। আরে আসলে বিধানসভাকে অ্যাভয়েড করে মমতা ব্যানার্জি, লোকসভাকেও অ্যাভয়েড করতে চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরা কেউ মানুষের মুখোমুখি হতে রাজি না, বিরোধী পক্ষের মুখোমুখি হতে রাজি না, একতরফা মনোভাবে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার দুজনেই চলে। অথচ উচিত সংসদ বিধানসভার জরুরি আলোচনা সবাইকে সঙ্গে নিয়ে, এরা দুজনে কেউই তার পক্ষপাতী না। এ বলে তুই ডাক, ও বলে তুই ডাক, কিন্তু নিজে ডাকবে না। যুদ্ধের হাতিয়ার বঞ্চনা, মানে কেন্দ্রের বঞ্চনা, 100 দিনের কাজের টাকা আটকে রাখাই হোক বা IPL ফাইনাল কলকাতা থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া, বঞ্চনার এই অস্ত্র তৃণমূলের এখন বড় হাতিয়ার। হয়তো সেই অস্ত্রে আরও শান দিতেই নীতি আয়োগের বৈঠকে গেলেনই না মুখ্যমন্ত্রী। কিন্তু যদি কেউ কোনো প্রধানমন্ত্রী বলে থাকেন যে হাতে হাত মিলিয়ে কাজ অমুক তমুক, তো বাংলার বকেয়াগুলো গেল কোথায়? বাংলা থেকে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছেন 4 বছরে 4,64,000 কোটি টাকার বেশি, আর বাংলা পায় 1,70,000 কোটি টাকার বেশি। বাংলায় 100 দিনের কাজ করিয়েছেন, এখানকার মানুষকে টাকা দেননি। তাহলে বাংলার মতো একটি রাজ্যকে বঞ্চিত করে টাকা না দিয়ে ফাঁকা বুলি আউড়ে বড় বড় কথা, এগুলো ওদের কথা মানায় না। হাতে হাত মেলাতে গেলে দুপক্ষকে হাতটা মেলাতে হয়। বাংলার অধিকারের টাকা দেননি, ওদের মুখে হাতে হাত মেলানো কথাটা সাজে না। দেখুন, যা বলছিলাম ঠিক তাই। সেই বঞ্চনার অভিযোগের অস্ত্রে শান দিতেই নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বিহার, কর্ণাটক, বাংলা, কেরালা, পুদুচেরির মুখ্যমন্ত্রীরাও আজকের বৈঠকে ছিলেন না, কিন্তু সবাইকে ছাপিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে নীতি আয়োগের কোনো ক্ষমতা নেই, যে নীতি আয়োগ দেশে সম্পদ বন্টন করতে পারে না, সেখানে গিয়েই বা কী লাভ? আর গতবার নীতি আয়োগের মিটিংয়ে মমতা বলার ঠিক আগে মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। যখন পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে, তখন মুখ্যমন্ত্রীর এই নীতি আয়োগের বৈঠক বয়কট করা কার্যত পশ্চিমবঙ্গকেই একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল। নীতি আয়োগের মিটিংয়ে মমতা যাচ্ছেন না, অথচ একান্তে বৈঠক করেন। যখন CNRCর সময় প্রধানমন্ত্রী এসেছিলেন, তখন রাজভবনে চুপিসারে গিয়ে তিনি মিটিং করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী যদি উপস্থিত থাকতেন তাহলে আরও বেশি ভালো হতো, এবং পশ্চিমবঙ্গের যে ভিউ পয়েন্ট মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে শুনলে পরে আরও অনেক বেশি এফেক্টিভ হতো। তার যে বক্তব্য, তার একটা পলিটিক্যাল ওয়েট থাকে, সেই পলিটিক্যাল ওয়েটটা এবার বাংলা মিস করবে। যুদ্ধ তো শাসক দলের ঘরেও, মানে শাসক দলের অন্দরেও যুদ্ধ, তৃণমূল ভার্সেস তৃণমূল। আরেকটু খুলে বলি, ক্ষীর খাওয়ার যুদ্ধ। ঠিকই শুনছেন, ক্ষীর। আমায় বিশ্বাস করতে পারলেন না তো? এই মুহূর্তে ভাইরাল একটা অডিও আপনাদের শোনাবো, যেটা আসলে ক্ষীর নদীতে কে বেশি করে ডুব দেবে সেই নিয়ে যুদ্ধ। তুমি রাহুল বলছো? হ্যাঁ। তোমাকে 13 নম্বরে কোনো কাজ বন্ধ করতে হয়েছিলে কাউন্সিলরের সাথে? না না। হ্যাঁ না। বলছি ভাই, একটা কথা তোমাকে বলে দিচ্ছি, আমি শঙ্কর রাউত বলছি, ঠিক আছে? তুমি যদি ভাবো তুমি পার্থতার সঙ্গে ছবি তুলে বিশাল বড় হিরো হয়ে গেছো, এটা তোমার ভুল ধারণা। আর
13 নম্বর ওয়ার্ডে কোনো কিছু করার আগে একটু আমার সঙ্গে কথা বলে নেবে। হ্যাঁ, কি করেছো না করেছো। উনি আমার মাসি হয়। শোনে না, উনি আমার মাসি হয়। এই শোনো, আরে উনি আমার মাসি হয় তো। তোমার বিশেষ বাড়িতে দেখাবে যেটা বলছি, শোনো এবার তোমাকে। কি বলো? হাড়গুড় ভেঙে দেবো, ঠিক আছে? বাড়াবাড়ি করবে তো। তুমি 13 নম্বরে বাড়ি করো না, তোমরা ক্রিম খাচ্ছ ওখানে মাসিকে না এ করে। বুঝে কথা বল, ঠিক আছে? হ্যাঁ, কোথায় গিয়ে ক্রিম খাচ্ছে না তো জানার দরকার নেই। কেন আমার মাসি, ঠিক আছে? মাসির ওয়ার্ড অন্য কেউ ক্রিম খাবে? কালকে ঢোক তুই ওখানে, ঢোক। সব দেখে নিচ্ছি আমি তারপর। বুঝতেই পারছেন, কোট আনকোট ক্ষীর আসলে তোলা। শাসকের তোলাবাজির গল্প এটা। তোলাবাজির ক্ষীর কে খাবে, তাই নিয়ে তৃণমূলের শ্রমিক নেতা শঙ্কর রাউতের হুমকি টিএমসির এক কর্মীকে। শঙ্কর রাউত স্বীকার করে নিয়েছেন অডিওতে, যে গলাটা আপনাদের শোনালাম তার মধ্যে একটা গলা তাঁরই, কিন্তু দলেরই কর্মীর হাড়গোড় ভেঙে দেওয়ার হুমকি তিনি কেন দিচ্ছেন? শঙ্কর রাউত আমাদের ফোনে কি জানিয়েছেন শুনুন। আমি একে বলছি, ভাই তুমি তো এখানকার ছেলে না, আমার এখানকার ছেলে না, তো তুমি কেন আমার এখানে ঢুকেছো? তুমি কেন এখানে এসে এগুলো করছো? তুমি তো কর্পোরেশন একটা বড় নগরে না, এখানে ক্রিম খেয়ে চলে যাচ্ছে। এই আমি এর কি মাসির হই, আমার মাসির এই হয় সেই হয়, ঠিক আছে? কাউন্সিলর মাসির নাম কি? হ্যাঁ, ডালিয়া মুখার্জি। আপনি কাউন্সিলরকে জিজ্ঞেস করুন যে আপনার কোনো এ হয়, এটা আপনার পরিচয় দিচ্ছে। 13 নম্বর ওয়ার্ডে রাহুলই তোলাবাজি করছিলেন। এতক্ষণে বুঝতেই পেরেছেন শাসক শিবিরের এই ঘরের যুদ্ধের কারণ প্রমোটারের থেকে কে তোলা নেবে। প্রমোটারই তো এখন তৃণমূলের গৌরী সেন, তাই না? এটা পাড়ায় পাড়ায় তৃণমূলের জমানায় স্কোয়ার ফিট কাউন্সিলর তো ছাপ্পা পড়েই গিয়েছে। বিরোধীরা তো রোজই বলে যে স্কোয়ার ফিট কাউন্সিলর, তারা খুব ভুল বলেন কি? এটা শোনার পর এটা একটা প্রমাণ নয় কি? একজন কিন্তু স্বীকারও করেছেন, হ্যাঁ তার গলা। কোন জায়গায় অবস্থা গেলে এইভাবে হুমকি দিতে হয়? এক পক্ষের কথা শুনছেন, রাহুলের কথাও শুনুন। 13 নম্বর ওয়ার্ডটা কারোর বাবার ওয়ার্ড না, কারোর পৈতৃক সম্পত্তি নাই। কেউ ওয়ার্ডে সারাদিন বলতে পারবে না কেউ এলাকায় ঢুকবে কি এলাকায় ঢুকবে না। আমরা পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে আমি যেতে পারি, যে কোনো প্রান্ততে আমি গিয়ে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে আলাপ আলোচনা করতে পারি, কিন্তু উনি হুলিগানশিপ জারি করতে পারেন না। এটা কোথাও ওনার ভুল হয়েছে, মস্তিষ্ক ব্রেনে কোনো শর্টেজ ধরা পড়েছে বলে আমার মনে হয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং উনি যে ভাষায় যেভাবে আমাকে আক্রমণ করেছেন, আগামী দিনে রাজনৈতিক গণতান্ত্রিক উপায় এর জবাব, উপযুক্ত জবাব ওনাকে আমি দেব। 13 নম্বর ওয়ার্ড এই বরানগর পৌরসভার কাউন্সিলর, তিনিও নিরাপত্তাহীনতায় ভুগছেন। বলছেন এরকম অনেক জায়গায় হচ্ছে এই তোলাবাজি। তাহলে কে তোলাবাজি করছেন, কে ক্ষীর খাবেন, সেই নিয়েই কি এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব শুরু? আর এর জেরেই অডিও ভাইরাল, যে অডিও ভাইরাল হয়েছে তা নিয়ে যথেষ্টই অস্বস্তিতে তৃণমূল দল, বিশেষ করে ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্ব কেউই মুখ খুলতে চাইছেন না এই ঘটনায়। সবাই অস্বস্তিতে রয়েছেন এই শঙ্কর রাউতের এই অডিও ভাইরালে। এই শঙ্কর রাউত তিনি বলছেন যে পাল্টা তিনি অভিযোগ করছেন, রাহুল জানাই কাউন্সিলর তার কাউন্সিলর ডালিয়া মুখার্জির সাথে এখানে এসে তোলা তুলতে এসেছিল। পাল্টা অভিযোগ করছেন রাহুলও ক্ষীর কে খাবে। আর এই ক্ষীরের লড়াইতে উত্তপ্ত বরানগর পৌরাঞ্চল। কোথায় প্রমোটিং উত্তক্ত করছে উত্তক্ত হচ্ছেন প্রমোটাররা ভয়তে মুখ খুলতে চাইছেন না কেউ। দেখুন, রাহুল যদি কাউন্সিলরের হয়ে টাকা তোলেন, সেটা কাউন্সিলরের জন্য অবশ্যই একটা অস্বস্তির কারণ। অডিওয়ে রাহুল তো বলেছেনই ক্ষীর একা খাবেন। 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কি বলছেন একবার শোনাই আপনাদের। কেন বললো খ্রিস্টান্ত এগুলো আমি এখন বলতে চাইছি। আমার তো একটা দলীয় পেপারাম আছে, সেইটার জন্য আমি এখন কোনো রকম কিছু বলতে চাইছি না। কেন আগে আমি আমার দলের কাছে কন্টেস্ট করবো, দল আমার যেভাবে সাজেস্ট করবে তারপরেই আমি এই মুহূর্তে কোনো রকম প্রেস কনফারেন্স করবো না। আমি দলের আমার উচ্চ নেতৃত্বকে জানিয়েছি, এবার আমার উচ্চ নেতৃত্ব যেভাবে গাইড করবে, আমি কোনোদিন দলীয় শৃঙ্খল ভাঙিনি, এখনো ভাঙবো।
একটা বড় খবর, পাকিস্তানে একটু নজর দিতেই হচ্ছে এবার। নির্লজ্জ পাকিস্তান, খুনোখুনির খেলা সেখানে চলছেই। তাও কাকে খুন করা হচ্ছে? পরিবারের সামনেই সাংবাদিককে গুলি করে খুন করা হলো বালুচিস্তানে। আঙুল পাক পুলিশের দিকেই। বালুচিস্তানের মাসকে সাংবাদিক আব্দুল লতিফকে গুলি করে হত্যা করলো পাক পুলিশ। জানা গেছে রাত 3টের সময় বাড়িতে ঢুকে আব্দুল লতিফের ওপর গুলি চালায় পাকিস্তানের পুলিশ। সেই সময় পরিবারের সঙ্গে ঘরেই ঘুমোচ্ছিল আব্দুল লতিফ। 28শে ফেব্রুয়ারি পরিবারের অন্য 8 সদস্যকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেনা ক্যাম্পে। সেখানে দুটো গ্রুপে ভাগ করে লতিফের পরিবারের সেই 8 জনকে হত্যা করা হয়। ভাবুন এই পরিবারটার উপর দিয়ে কোন নির্যাতন গেছে। গোটা পরিবারটাই শেষ হয়ে গেছে প্রায়, যার মধ্যে ছিলেন লতিফের ছেলে সাইফও। এদিকে আবার ভারতীয় গোয়েন্দাদের জালে ধরা পড়ে গেছে আরও এক পাক চর, পাক স্পাই। বিএসএফ এবং নৌসেনার তথ্য পাচারের অভিযোগে পাকড়াও করা হয়েছে তাকে। স্বাস্থ্যকর্মী সহদেব সিং গোহিলকে গ্রেফতার করেছে গুজরাতের অ্যান্টি টেরর স্কোয়াড। অভিযোগ, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে যোগাযোগ রয়েছে এই সহদেবের। আইএসআই এর গুপ্তচর এক তরুণীকে বিএসএফ ও ভারতীয় নৌসেনার গোপন তথ্য পাচার করত ধৃত সহদেব। এটিএস সূত্রে খবর, গুজরাতের কিছু স্পর্শকাতর এলাকার তথ্য পাকিস্তানি চরকে ইতিমধ্যেই পাচার করেছে সহদেব। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় সে জানিয়েছে 2023 সালের জুন জুলাই মাস নাগাদ হোয়াটসঅ্যাপে অদিতি ভারদ্বাজ নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় হয়েছিল। পরে তিনি জানতে পেরেছিলেন, সে পরে জানতে পারে যে ওই মহিলা আদতে অদিতি ভারদ্বাজ, আবার নামটা বলছি অদিতি ভারদ্বাজ, আসলে পাকিস্তানের গুপ্তচর। জেরায় সহদেব এও দাবি করেছে বিএসএফ এবং নৌসেনার ঘাঁটি অন্যান্য নির্মাণের ছবি ভিডিও তুলে তাকে পাঠাতে বলেছিল সেই অদিতি। বিশেষ করে নতুন তৈরি হওয়া নতুন নির্মাণ বা নির্মীয়মান ঘাঁটি যেগুলো তৈরি হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, সেই সব ঘাঁটির ছবি ওই তরুণী তাকে পাঠাতে বলেছিল এবং সে ঠিক তাই করেছিল। এরই মধ্যে বিশ্বমঞ্চে ফের আরও একবার মুখ পুড়ল পাকিস্তানের। শাহবাজ শরীফ সরকারের মুখোশ খুলে দিয়েছে ভারত। সিন্ধু জলচুক্তি নিয়ে মিথ্যে প্রচার করছে ইসলামাবাদ। সন্ত্রাসবাদে পাক মদত নিয়ে এবার রাষ্ট্রপুঞ্জে সুর আরও চড়ালো দিল্লি। জানানো হলো সাড়ে ছয় দশক ধরে হাজারেরও বেশি জঙ্গি হামলা চালিয়েছে পাকিস্তান। এতগুলো সংখ্যাটা একবার আপনাদের আবার বলি, 6.5 দশক ধরে হাজারের বেশি জঙ্গি হামলা সরাসরি পাক মদতে হয়েছে আমাদের দেশে। শেষ 4 দশকে সন্ত্রাসবাদী হামলায় 20,000-এর বেশি ভারতীয়ের মৃত্যু হয়েছে। গত মাসেও পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা। সিন্ধু জলচুক্তি স্থগিতে ভারতের সিদ্ধান্তের জন্য দায়ী পাকিস্তান। ভারত যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের জন্য আদতে পাকিস্তান দায়ী, এটাই রাষ্ট্রপুঞ্জে ভারতের সওয়াল। জঙ্গি হামলা চালিয়ে এই জলচুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। সবিস্তার তথ্য তুলে ধরে দাবি রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশের। Strained to respond to the disinformation being carried out by the delegation of Pakistan with regard to the Indus Water Treaty. Throughout these 6.5 decades, Pakistan has violated the spirit of the treaty by inflicting 3 wars and thousands of terror attacks on India. In the last 4 decades, more than 20,000 Indian lives have been lost in terror attacks, the most recent of which was a dastardly targeted terror attack on tourists in Pahalgam last month. অন্যদিকে ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়ায় নির্জলা হয়ে পড়েছে পাকিস্তান। এক ফোঁটা জলের জন্য হাহাকার করছে পাকিস্তান। পাকিস্তানের ওপর ভারত যে জলবোমা ফেলেছে শাহবাজ শরীফের কাছে তা নিষ্ক্রিয় করার আবেদন পাকিস্তানের বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের সেনেটর সৈয়দ আলী জাফরের। অর্থাৎ দেশেই প্রবল চাপে এখন পাক প্রধানমন্ত্রী। সিন্ধু নদের ওপর পাকিস্তানের 10 জনের মধ্যে 9 জন নির্ভরশীল। অনুপাত বা রেশিওটা ভাবুন, সিন্ধু নদের জলে পাকিস্তানের প্রতি 10 জন নাগরিকের মধ্যে 9 জন নির্ভর করেন। এই সংকট যদি দ্রুত না মেটে তাহলে একটা বড় সংখ্যক মানুষ জল না পেয়ে মারা যাবে। উদ্বেগ প্রকাশ ইমরানের দলের সেনেটরের।
22শে এপ্রিল পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে সবক শেখাতে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারত। এরপরই হাঁসফাঁস অবস্থা ইসলামাবাদে। অপারেশন সিঁদুরের পরেও শোধরায়নি পাকিস্তান, এতটুকু শোধরায়নি, প্রমাণ পাওয়া গেল হাতে নাতে। এবার গুজরাতে পাক অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ। গুজরাতের বনসকাথা নামক একটা জায়গায়, সেটা একদম বর্ডার এরিয়া, সেখানে সন্দেহভাজনকে গুলি করে মারল বিএসএফ। সীমান্ত পেরোনোর চেষ্টা করতেই সতর্ক করে দেয় বিএসএফ। জোর করে ঢোকার চেষ্টা করতেই অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে গুলি চালান বিএসএফের জওয়ানরা। ভারতের সামনে তারা বারবার পর্যুদস্ত, পদে পদে হাঁটতে হয়েছে, তবু কিছুতেই শিক্ষা হয় না, বন্ধ হয় না অনুপ্রবেশের চেষ্টা। আরে কম দে কিন্তু খাঁটি দে, MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।